গত 18ই ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু শ্রমিককে পিটিয়ে মারার খবর আপনারা সবাই জানেন। দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা। Bangladesh never wanted justice. Bangladesh always wanted equality for doing the wrong things. বাংলাদেশে মব ঠিক করার একটাই কাজ, পিটাইতে হবে। তাকে মেরে ফেলার আগে ধর্ম অবমাননার একটা গুজব ছড়ানো হয়, কিন্তু সে কখন, কোথায়, কার সাথে ধর্ম অবমাননা করছে এইটা কিন্তু কেউ জানে না। এক একজন অন্য আরেকজনের কাছ থেকে শুনছে। শুধু বাংলাদেশেই না, বাংলাদেশি সন্দেহে ভারতের কেরালা রাজ্যে একজন দলিত হিন্দুকে আর উড়িষ্যা রাজ্যে একজন মুসলিমকেও মব করে দুনিয়া থেকে সরায় ফেলা হয়। কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলের কথা আপনাদের মনে আছে, যাকে ভালো করে ভাত খাওয়ানোর পরে পিটিয়ে মেরে ফেলা হয়। শুধু ভারত বা বাংলাদেশ না, গোটা উপমহাদেশেই এই মব লিঞ্চিং বা মব জাস্টিসের উদাহরণ বেশ পুরনো। আমরা এই ভিডিওতে মব জাস্টিস, মব লিঞ্চিং এই টার্মগুলোর মধ্যে পার্থক্য কি সেটা জানবো। এইসবের পিছনে গুজব কিভাবে ভূমিকা রাখে বা মবের সাইকোলজি কিভাবে কাজ করে সেইটা জানবো। সাউথ এশিয়ার এই তিন দেশ, পাকিস্তান, ভারত আর বাংলাদেশ, এইখানে কিভাবে ধর্ম অবমাননা, গরু পাচার, ছেলে ধরা বা চুরির অপবাদে কিভাবে মব জাস্টিস করার চেষ্টা করা হয় সেইটা বোঝার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। সহজ ভাষায় মব জাস্টিস বা গণপিটুনি হইল যখন একদল উত্তেজিত জনতা, যাদেরকে আমরা মব বলতেছি, তারা আইনের কোনো তোয়াক্কা করে না। অপরাধী হোক, সন্দেহভাজন কেউ হোক, যে কাউকে নিজেদের হাতেই শাস্তি দিতে শুরু করে। কিন্তু যখন এই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বা তাদের হাতে এই সন্দেহভাজন ব্যক্তির মৃত্যু ঘটে, তখন কিন্তু সেটার জাস্টিস থাকে না, সেটা হয়ে যায় মব কিলিং বা মব লিঞ্চিং, মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। মব জাস্টিস আর মব লিঞ্চিং এর মধ্যে এই পার্থক্যটা আশা করি বুঝতে পারছেন। এখন এই যে এগুলো হয়, আপনাদের মনে হয় না কেন ওরা এমনটা করে? এর পিছনে কয়েকটা সাইকোলজিক্যাল কারণ আছে। ডি ইন্ডিভিজুয়েশন বা আত্মপরিচয় হারানো। মনে আছে কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে একজনকে মেরে ফেলা হয়েছে? আপনার কি মনে হয় কেউ যদি একা থাকতো তাইলে এই সেম কাজটা এত নির্মম ভাবে করতে পারতো? না। কিন্তু সমস্যা হইল, মানুষ যখন মবের ভিতরে থাকে, অনেকজন মানুষের মধ্যে থাকে, তখন তাদের আত্মপরিচয় বা পরিচয় গোপন করার একটা প্রবণতা আসে। আমি এতজন মানুষের মধ্যে আছি, আমার তো কেউ চিনবে না। অনেকে এই কারণে হেলমেট বা মাস্ক পরেও পিটাইতে আসে। সাইকোলজির ভাষায় এইটাকে বলা হয় ডি ইন্ডিভিজুয়েশন, মবের ভিতরে বেনামি থাকার অনুভূতি। যখন আপনি এমন একটা পরিস্থিতিতে যাবেন যেখানে আপনার পরিচয় সবাই হয়তো জানবে না, আপনি হয়তো এমন কিছু কাজ করে বসবেন যেটা হয়তো স্বাভাবিক অবস্থায় আপনি করতেন না। আপনি অনিয়মতান্ত্রিক হবেন, হিংস্র হয়ে উঠবেন। বেনামি থাকার নিশ্চয়তা একজন মানুষকে আরো আক্রমণাত্মক, এগ্রেসিভ করে তোলে। সেম ভাইব আপনি যখন ফেসবুক অ্যাকাউন্টের দিকে দেখেন, আসল অ্যাকাউন্ট থেকে একটা মানুষ ততটা গালি দিবে না। একটা ফেক অ্যাকাউন্ট খোলার পরে সেই মানুষটাই যতটা গালি দেয় বা গালি দিতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে। দ্বিতীয় কারণ, কালেকটিভ এফারভেসেন্স বা দলীয় চিন্তাধারা। একটা নির্মম কাহিনী শোনাই। 19শে মার্চ 2015 সাল, কাবুলের শাহ দুশা মশেরা মসজিদ, 27 বছর বয়সী মেয়ে ফারখুন্দা মালিকজাদা, যিনি পড়াশোনা করতেন ইসলামিক স্টাডিজ নিয়ে, সেই দিন মসজিদের সামনে এক তাবিজ বিক্রেতাকে উনি বোঝাইতে গেছিলেন। এইটা নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে ওই বিক্রেতা চিৎকার করে উঠল, এই মহিলা আমেরিকান আর সে কোরআন শরীফ পুরাইছে। দেখেন কোত্থেকে কনভারসেশন কোথায় গেল। ফারখুন্দা কোরআন পড়ানোর কথা অস্বীকার করছেন, তবে ততক্ষণে ভিড় জমে গেছে। কে শুনে কার কথা? নিরীহ এই মহিলাকে প্রায় 150 জনের একটা মব শুরুতে কিল, ঘুষি, লাথি মারলেও পরবর্তীতে বাঁশ আর পাথর দিয়ে কন্টিনিউয়াস আঘাত করতে থাকে। তারপরের ঘটনা আরো নির্মম, আমি এইখানে বর্ণনা করতে চাই না। লেখাটা আপনারা এখন স্ক্রিনেই দেখতেছেন। লাস্ট পর্যন্ত বিষয়টা কি হইল, আসলে ফারখুন্দাকে যে দোষ দেয়া হয়েছে সেটা সত্য নাকি মিথ্যা এটা যাচাই কেউ করলো না। সবাই মিলে একটা তীব্র প্রতিশোধ নিল। মবের ক্ষেত্রে এই তিনটা বিষয় যখন একসাথে হয়, মবের সৃষ্টি, 150 মানুষ একসাথে হইল, অভিযোগ, এই যে তাবিজ বিক্রেতা একটা অভিযোগ করলেন, আর 3 প্রতিশোধ। এইটাকেই বলা হয় কালেকটিভ এফারভেসেন্স। ভিড়ের মধ্যে এক ধরনের যৌথ উন্মাদনা বা পাগলামি। এই মুহূর্তে আর কিছু করারই থাকে না। এই ভিড়কে বোঝানো, আটকানো কোনোভাবেই সম্ভব না। যেমন পুলিশ কিন্তু সেই দিন ফারখুন্দাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু মব পুলিশের কাছ থেকে তাকে কেড়ে নেয় এবং এই নির্মম কাজটা করে। 2015 সালে আফগানিস্তানের সেই মানুষটা যে নির্মম কাজটা করছিল, সেই সেম কাজটাই বাংলাদেশের মানুষরা 2025 সালে এই দীপু চন্দ্র দাসের সাথে করলো। 3 নম্বর কারণ, ডিফিউজড রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধের বিলোপ। যখন অনেক মানুষ একসাথে থাকে, কেউ রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নেয় না। আমি মারি নাই ভাই, সবাই মারছে, এইটা যখন বলে, মানুষের ব্যক্তিগত অপরাধ বোধ কইমা যায়।
অপরাধের দায় যখন পুরা ভিড়ের মধ্যে বন্টন বা ভাগ হয়ে যায়, অংশগ্রহণকারী মনে করে সে নিজে আইনগতভাবে সুরক্ষিত, ফলে তার ভিতর আর কোনো ভয় ডর থাকে না, সে ইচ্ছা মতন যা মন চায় করে। মব জাস্টিস বা বাংলায় গণপিটুনির ধারণাটা ভারতীয় উপমহাদেশে কিন্তু নতুন না। আমাদের পুরাতন যত জনপদ ছিল সব কিন্তু গ্রাম কেন্দ্রিক ছিল, কোনো রাষ্ট্র বা দেশের কেন্দ্রীয় শাসন ওইখানে পৌঁছায় নাই। বিচ্ছিন্ন গ্রামগুলার নিজস্বই একটা শাসন কাঠামো ছিল, নিজেদের বিচার নিজেরা করত, যা এখন আজকের সময়ে গ্রাম সালিশ কেন্দ্র বা গ্রাম পঞ্চায়েত আকারে দেখা যায়। চুরি, জাদু বা অন্য কোনো অপরাধের অভিযোগ যখন উঠত, পুরা গ্রাম মিলে সন্দেহভাজন সেই ব্যক্তিকে একটা শাস্তি দিত, যা এক প্রকার মব জাস্টিসই ছিল। কিন্তু ওই আমলে এইটাই বিচার, এইটাই আইন আদালত। বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থা এইসব তো থাকার কথা না, কারণ আমাদের সংবিধান আছে, আদালত আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব আছে। কিন্তু ওই যে মানুষের মধ্যে একটা জেনেটিক্যালি ঢুকে গেছে পুরাতন ভূত ভর করে, নিজের বিচার আমি নিজে করব। অনেক ক্ষেত্রে এটা বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা থেকেও আসে। আপনার কি মনে হয় এই যে পিছনে লেখাটা এতদিন ধরে তুইলা রাখছি, হাদি ভাইয়ের কতলকারীকে মানুষজন যদি সামনে পাইতো, আইন আদালতের কেউ কি তোয়াক্কা করতো? আমার সেটা মনে হয় না। কিন্তু দেখেন, সেই বিচার এখন পর্যন্ত আমরা পাই নাই। প্রশাসন বা বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা কিন্তু এইখান থেকেই আসে। সবকিছু দিয়ে আসলে সাধারণ মানুষের দোষ দেওয়া যাবে না। 2022 সালের এক ঘটনা, নারায়ণগঞ্জের 2500-এ 3 জনকে ডাকাত সন্দেহে মেরে ফেলা হয়। যদিও তাদের পরিবার দাবি করে তারা নির্দোষ, স্থানীয়দের মতে তারা ডাকাত ছিল। বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা তো একটা কারণ, সেকেন্ড কারণটা হচ্ছে গুজব আর ভুল তথ্যের ছড়াছড়ি। এখন মাশাআল্লাহ সবার হাতে স্মার্টফোন, একটা মেসেজ ফরওয়ার্ড করতে, ফেসবুক পোস্ট লিখতে কতক্ষণ সময় লাগে? মাত্র কয়েক সেকেন্ডেই একটা গুজব ভয়ঙ্করভাবে ছড়াই পড়তে পারে। ভিড়ের মধ্যে থাকা মবের মানুষজন খবর সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করার সময় পর্যন্ত নিতে চায় না। ছেলে ধরা, চুরি বা ধর্ম অবমাননা এইরকম একটা গুজব ছড়াইতে পারলে কয়েক মিনিটেই মব সৃষ্টি করা সম্ভব। যেমন 2020 সালে ভারতের মহারাষ্ট্রে 2 সাধু সহ 3 জনকে ছেলে ধরা গুজব ছড়িয়ে মেরে ফেলা হয়। তদন্তের পরে জানা যায়, ছেলে ধরার ভুয়া এবং উস্কানিমূলক কিছু মেসেজ, অডিও ক্লিপ এবং ভিডিও গ্রামের স্থানীয় সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে ছড়ায় পড়ে। স্থানীয়রা সত্য মিথ্যা যাচাই না করে তাদের উপর আক্রমণ করে। যদিও নিহত ব্যক্তিরা এইসবের সাথে জড়িতই ছিলেন না। অনেক ঘটনাতেই মব সৃষ্টির পিছনে হোয়াটসঅ্যাপের মেসেজ খুব বড় ভূমিকা রাখে। বাংলাদেশের ক্ষেত্রে ইউটিউব, ফেসবুক তো আছেই। 3 নম্বর কারণ রাজনৈতিক আর ধর্মীয় বিভাজন। যেমন ভারতে গো রক্ষা বা গরু রক্ষার নামে শুধুমাত্র সন্দেহের বশে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষকে পিটায়া দুনিয়া থেকে সরাই দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে কারো অপরাধ আসলেই আছে কিনা সেটা মেইন বিষয় না, ভিকটিমের ধর্মীয় পরিচয়টা, সে একজন মুসলমান, সে গরু খায়, এই আইডেন্টিটিটাই আসল টার্গেট হয়ে দাঁড়ায়। 4 নম্বর, জড়িতদের বিচারহীনতা। অনেকজন মিলে একটা মব তৈরি করছে, মারামারি করছে, আসল অপরাধীকে এটা খুঁজে বের করা খুব কঠিন। অনেক সময় প্রমাণের অভাবে তারা ছাড়া পাওয়া যায়। যখন একজন অপরাধী জানে একটা ভয়ঙ্কর কাজ করলেও পার পাওয়া সম্ভব, তখন সেটা করতে কোনো ভয় পায় না। এই যে কিছুই হবে না, বিচার হবেই না, এই সংস্কৃতিটাই নতুন নতুন গণপিটুনির জন্ম দেয়। এন্ড এটা সাইকেলের মতন চলতেই থাকে। গত 6 বছরে গণপিটুনির ঘটনায় বাংলাদেশে কমপক্ষে 286 জন মানুষ মারা গেছেন। এইগুলোর মামলার বেশিরভাগ ক্ষেত্রেই তদন্ত আর বিচার এখনো বাস্তবতা থেকে অনেক দূরে। এইবার আসি পাকিস্তান, ভারত, বাংলাদেশ 3টা জায়গায় কোন ধরনের গুজবের উপর বেস করে আসলে মব সৃষ্টি হয়। 1 নাম্বার, ধর্মীয় কারণ বা ধর্ম অবমাননা। মব লিঞ্চিং এর অন্যতম কারণ ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ, ইংরেজিতে যাকে বলে ব্লাসফেমি। উপমহাদেশের মানুষের ইমোশনের সাথে ধর্ম খুবই ওতপ্রোতভাবে জড়িত। ধর্ম অবমাননার দায়ে মব লিঞ্চিং এর ঘটনা পাকিস্তানে অনেক বেশি দেখা যায়। তুলনামূলকভাবে বলতেছি, 12 ফেব্রুয়ারি 2022 পাঞ্জাবের খানওয়াল জেলার মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি মুস্তাক আহমেদকে কুরআন অবমাননার দায়ে জনতা পাথর মারে, তারপর দেহ একটা গাছে ঝুলাই দেয়। বাকি আরো সব ঘটনার এক্সাম্পল এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন, ইন্টারেস্টেড থাকলে পড়ে নিতে পারেন। সেকেন্ডলি, সামাজিক কারণ, চুরি বা শিশু অপহরণের অভিযোগ। 20 জুলাই 2019 পদ্মা সেতুতে মাথা লাগার গুজব তখনও চলতেছিল। ওই সময়েই বাড্ডা এলাকায় তসলিমা বেগম রেনু তার মেয়ের ভর্তির খোঁজ নিতে স্কুলে যান, কিন্তু ছেলে ধরা সন্দেহে একদল উত্তেজিত জনতা তাকে সেইখানেই পিটায়। পরে পুলিশ নিশ্চিত করে নিহত রেনু উনি কোনো অপহরণকারী ছিলেনই না, উনার মেয়ের নাম তুবা। মায়ের মৃত্যুর সময় তার বয়স হাইয়েস্ট হলে মাত্র 4 বছর হবে। 11 আগস্ট 2025 রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভ্যান চোর সন্দেহে ভ্যান চালক রূপলাল দাস এবং তার আত্মীয় প্রদীপকে পিটিয়ে দুনিয়া থেকে সরায় ফেলা হয়। অ্যাকচুয়ালি
এই রূপলাল তার মেয়ের বিয়ের দিন ঠিক করতে গেছিলেন বলে জানা যায়, কিন্তু রাস্তায় কিছু অমানুষের হাতে পরে সেনাবাহিনী পুলিশ এসে অচেতন অবস্থায় এই দুইজনকে হাসপাতালে নিয়ে যায়। রূপলাল হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান, প্রদীপ দাস চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরবর্তী সময়ে। এইগুলো ছাড়াও আরো যেসব ঘটনার এক্সাম্পল আছে এই ক্যাটাগরির আন্ডারে, সেইটার লেখা আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন। ইন্টারেস্টেড থাকলে ডিটেইলসে পড়তে পারেন। লাস্ট যেই কারণটা রাজনৈতিক কারণ বা বলতে পারেন গরু সংক্রান্ত যেসব গুজব আছে, ভারতে বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলা যেমন উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, এইসব জায়গায় গরুর মাংস বা গো রক্ষা সংক্রান্ত নামে গোরক্ষক যেসব কনজারভেটিভ দলগুলো আছে, সন্দেহের বশে বা মিথ্যা অভিযোগের ভিত্তিতে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকের উপরে তারা আক্রমণ করে। ছোটখাটো গরুর ব্যবসার সাথে জড়িত দরিদ্র গরিব যেসব মানুষ আছে, স্পেশালি মুসলিম মানুষরা এই হামলার শিকার হন। এইটাকে একটা নাম দেওয়া হয় কাউ টেররিজম। 2014 সালের পরে মানে মোদি যখন ক্ষমতার তুঙ্গে, এরকম কাউ টেররিজমের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পায়। 28 সেপ্টেম্বর 2015 উত্তরপ্রদেশের দাদরি জেলায় মোহাম্মদ আখলাককে বাড়িতে গরুর মাংস রাখায় মব তাকে শেষ করে ফেলে আর ওনার ছেলে গুরুতরভাবে আহত হন। পরে উল্টা নিহতের পরিবার সহ আখলাকের বিরুদ্ধেও গরুর মাংস রাখার অভিযোগে FIR দায়ের করা হয়, আর এতে অংশ নেওয়া আসামিদেরকে জামিন দেওয়া হয়। একটাবার বুঝতেছেন কি অবস্থা? এরকমই আরো 4টা এক্সাম্পল এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন। যদি ভিডিওর উপসংহার টানি, আমরা কিন্তু এখানে জাস্ট কয়েকটা উদাহরণ দিয়ে বুঝাইলাম পাকিস্তানের ধর্ম অবমাননা, ভারতে গরু রক্ষা বা কাউ টেরোরিজম, আর বাংলাদেশে চুরি বা অপহরণের গুজবে তুলনামূলকভাবে বেশি এইসব মব লিঞ্চিং এর ঘটনা দেখি আমরা। তবে মব লিঞ্চিং যে শুধু দক্ষিণ এশিয়াতেই হয় ব্যাপারটা এরকম না, মূলত তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটা বেশি হয়। যেমন গত 28শে মার্চ 2025 নাইজেরিয়ায় অপহরণকারী সন্দেহে প্রায় 16 জনকে স্থানীয়রা মেরে ফেলে। বাংলাদেশেও এরকম ঘটনা বাড়ছে, এই কারণে মব শব্দটা এখন আপনারা কানে অনেক বেশি শুনেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন মব আসলে এরকম বেপরোয়া আচরণ কেন করে। আমরা অবশ্যই এই ধরনের মবের বিরুদ্ধে এটার বিচার চাই, অপরাধীদের যাতে শাস্তি দেওয়া হয় এবং এমন শাস্তি যাতে দেওয়া হয় ভবিষ্যতে যাতে কেউ এইরকম অপকর্ম করার সাহস না দেখায়, এইটা নিশ্চিত করাইতে চাই। আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য এটাই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমি আরো বেশি পরিমাণে কোয়ান্টিটিতে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, দোয়া করেন যাতে আরো বেশি ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।